বিএনপি তো একটা বড় দল দেশের প্রেক্ষাপটে, সেখানে নড়াইল 2 আসনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো আমার যেটা মনে হয়েছে যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, সবাই যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ সকল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই আমি বের হয়ে আসবো, আমার প্রতীক দাঁড়িপাল্লা জয়ী হবে। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং নড়াইল জেলা কমিটির আমির আতাউর রহমান বাচ্চু। জনাব আতাউর রহমান বাচ্চু, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নড়াইল 2 আসনে প্রায় 30 বছর পর জামায়াতে ইসলামী এবার প্রার্থী দিয়েছে। তো দল যে আপনার উপর ভরসা রেখেছে এবং আস্থা রেখেছে, আপনি কি মনে করেন যে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার কথার শুরুতেই নড়াইল 2 আসনের সমস্ত জনগণ আর বিশেষ করে শ্রোতামণ্ডলী সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে প্রশ্নটি আপনি করেছেন যে দল আপনার উপরে যে আস্থা রেখেছে, আসলে দল আস্থা না রাখলে এটা দিতে পারে না। বিশেষ করে দল আমার পরে অনেক আগেই এর থেকেও আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আস্থা রেখেছিল। আমি যখন ছাত্রজীবন শেষ করি, ছাত্রজীবন শেষ করার পরে আমাকে এখন থেকে 8 বছর আগে জেলা আমিরের দায়িত্ব দেয়, যা এই বয়সে কেউ কখনো এরকম দায়িত্ব ইতিপূর্বে পালন করি নাই, এবং যার ফলশ্রুতিতে এখনও পর্যন্ত আমি হয়তো বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছি। আর আমার দায়িত্বের পরেই আলহামদুলিল্লাহ আমি আমার জেলার সমস্ত ম্যান পাওয়ার তাদেরকে নিয়ে সুন্দরভাবে পরিকল্পনা গ্রহণ করে কাজ করেছি, যার ফলশ্রুতিতে দল সেটা দেখে, আমার কেন্দ্রীয় সংগঠন সেটা দেখে আমার উপরে সবার মতামতের ভিত্তিতে ম্যান পাওয়ারের আমার উপরে দায়িত্বটা অর্পণ করেছে। এই জন্য এটাকে আমি মনে করি যে আমার এই দায়িত্ব সংগঠন যেটা দিয়েছে সেটা সুন্দরভাবে সাবলীলভাবে সামনে আমি পালন করতে পারবো। নড়াইল 2 আসনে সর্বপ্রথম জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। এখন পর্যন্ত বিএনপি সহ আর কোনো রাজনৈতিক দল বা জোট থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। আপনি একটু বেশি সময় পেলেন, সেই হিসাবে আপনি এই সময়টা কিভাবে কাজে লাগাচ্ছেন? হ্যাঁ, এটা তো আসলে বেশি সময় পেয়েছি। আমরা যখন 1996 সালে প্রথম জামাত লাস্ট এখানে ইলেকশন করে দাঁড়িপাল্লা মার্কায়, আমরা তখন ছোট ছিলাম। আমি তখন একজন এসএসসি পরীক্ষার্থী। সেই সময় আমিও সেই ইলেকশানে সামিল ছিলাম, নির্বাচনী প্রচারণায়। এরপরে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে, এখন আর সেখানে কোনো প্রার্থী ঘোষণা জামাত করে ইতিপূর্বে কাজ করে নাই। জোটের ভিত্তিতে ইলেকশন হওয়ার কারণে বিভিন্ন ব্যক্তি সেই নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তার জন্য কাজ করেছি। তো এখন এটা আমাকে সংগঠন এবছরের শুরুতেই আমার উপরে এই দায়িত্ব আবার অর্পণ করেছে। আমি কাজ করছি। এটা আমি আমার প্রত্যেকটা 147টা নির্বাচনী সেন্টার আছে, আমার 406টা মতো গ্রাম আছে নির্বাচনী আসনে, 198টা ওয়ার্ড আছে, 20টা ইউনিয়ন, 2টা পৌরসভা আছে। সে সব জায়গাগুলোই আমি ইতিমধ্যে এই ঘোষণার কারণে প্রত্যেকটা গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায়, হাট বাজার আমি গণসংযোগ করেছি, মানুষের পাশে গিয়েছি, মানুষের সাথে মতবিনিময় করেছি। আমি মানুষের সামনে নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছি। আমার একটা অনুষ্ঠান যেটা চলছে যে জনগণের মুখোমুখি অনুষ্ঠান প্রশ্নবান, এটা বিভিন্ন হাটে বাজারে, মোড়ে, বাস স্ট্যান্ডে শ্রমিক জনতা, অমুসলিম, কৃষক, সাধারণ খেটে খাওয়া ছাত্র যুবক সবার সাথে অনুষ্ঠানটা এরকম হয়। তারা আমাকে প্রশ্ন করে, আমি তার অ্যান্সার করি। যে কারণে প্রশ্ন করে বেশি তারা প্রশ্ন করে এটাই যে নেক্সট টাইম আপনি যদি এখানে আসেন, আপনি যদি এই আসনে নির্বাচিত হন, তাহলে আপনি কি করতেছেন? ছাত্ররা ছাত্রদের বিষয়টাকে প্রাধান্য দিয়ে প্রশ্ন করে, কৃষকেরটা ধরে। এভাবে আমি তাদের সাথে মত বিনিময় করি। আমি বুঝি তারা খুব খুশি হয় এগুলো শোনার পরে, বা আমার পরিকল্পনাটা জানার পরে তারা এটা খুবই নিজেদেরকে মনে করে যে না, ঠিক আছে, এমন একজন নির্বাচিত হয়ে আসলে নিশ্চয়ই আমাদের হয়তো কল্যাণ হবে। আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, জনগণ সেটা কি বিশ্বাস করছে? হ্যাঁ, ভরসা করছে আপনার উপর? 100% বিশ্বাস করছে। এবং আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, এই জিনিসগুলো শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না, আমরা নির্বাচিত হওয়ার আগেই এই কাজগুলো এখন করে থাকি, যে কারণে তারা আশ্বস্ত হতে পারে যে না, এদেরকে নেক্সট টাইম যদি আনি তাহলে আরও তারা ভালো ভূমিকা রাখতে পারবে। এটা নড়াইল 2 আসনের ভোটার তাহলে কি আতাউর রহমান বাচ্চুকে ভোট দেবে নাকি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে? না, এটা বেসিক্যালি দাঁড়িপাল্লা মার্কা, এটা তো দলীয় একটা প্রতীক, আর সেই প্রতীক বহন করেই কিন্তু আমার পরিচয় সেখানে।
তা সেক্ষেত্রে দেখা যাবে যে তারা আতাউর রহমান বাচ্চু কেমন, কারণ প্রতীক নিয়ে তো কোনো জনগণ আর সামনের দিকে আগাতে চাইবে না, সামনে তার উন্নয়ন অগ্রগতি নিয়ে প্রতীক নিয়ে ভাববে না, বরঞ্চ প্রতীককে বহন করে কোন লোকটা আমার কাছে আসছে সেটাই তারা দেখতে চাইবে, এবং সেই লোকটির পরিকল্পনা কি, ফিউচার কি চিন্তা করে, তার বর্তমান লাইফটা কেমন, এগুলো পর্যালোচনা করেই তো তারা ভোট দিবে। সেক্ষেত্রে অবশ্যই তারা আতাউর রহমান বাচ্চুকে প্রতীক বহন করার কারণেই ভোট দিচ্ছে। এই কিন্তু নড়াইলের ইতিহাসে যেটা বলে, অনেক সময় দেখা গিয়েছে যে দল বা প্রতীকের থেকে ব্যক্তিকেই কিন্তু মানুষ বেশি গ্রহণ করেছে, সেই ইতিহাসও এখানে হ্যাঁ, এটা তো হবেই, এটা হবে এই কারণে যে সবাই তো আর জামাত ইসলামী করে না। 3,85,045 ভোট আছে আমার আসনে এখন। তা এখন এর ভিতরে আমার রিপোর্টেড কর্মী আছে এখন 15,000 মতো, রোকন আছে আমার সেখানে 1200 মতো। তো এই 15,1200 বা আমার কিছু সাপোর্টার যেগুলো আছে সেটা 1 লাখ মতো সাপোর্টার আছে, বাকিরা তো সবাই কি বাইরেরই জনশক্তি, হয়তো সে আমার ওয়েল এশার, আমার শুভাকাঙ্ক্ষী। 1996 সালে সবশেষ জামাত ইসলাম যে নির্বাচনে অংশ নিয়েছিল, সেখানে আপনাদের মনোনীত প্রার্থী মাত্র 22,000 প্লাস ভোট পেয়েছিল। তো জামাতের ভোট কি সেই মানে শতকরা হিসাবে সেরকমই আছে নাকি বেড়েছে? 22 সালে তো আসলে আপনারা এটা ভালো করেই জানেন, সারা দেশে জামাতের ভোটের একটা পার্সেন্টেজ খুব ডাউন হয়ে গেছিল, কিন্তু নড়াইলের 2 আসনের প্রেক্ষাপটে সেটা খুব একটা হয়নি। এর আগে আমরা যে সময় 91 সালের ইলেকশন দেখছি, তখন সেখানে আমাদের 29,000 মতো ভোট ছিল, আর সেইখানে 96-তে এসে সেটা 22-এ দাঁড়িয়েছিল, যেটা অন্যান্য অনেক জায়গা থেকে কিন্তু অনেক কমে গেছিল, পূর্বের ইতিহাস ব্রেক করে তারা কমে আসছিল। কিন্তু সেক্ষেত্রে বোঝা যায় যে নড়াইলে একটা ভোট ব্যাংক জামাতের আলাদা আছে 2 আসনে, এবং সেই ভোট ব্যাংকটা তো এখন আলহামদুলিল্লাহ এখন আমরা সাংগঠনিক আমাদের মজবুতি, আমাদের মানুষের মাঝে ওয়েলফেয়ার কর্মকাণ্ড যেগুলো আছে, এখন তো কোনো বাধা নেই, একদম মুক্তভাবে এগুলো আমরা করছি। সেগুলোর কারণে এখন আমরা দেখা গেছে যে আমাদের ওই সাপোর্ট সাধারণ মানুষের, এবং বিগত 1 বছর আমরা জনগণের পাশে থেকে জনবান্ধব যে কর্মসূচি, জনগণের বিপদ আপদে আমরা যেভাবে পাশে থেকেছি, আমার বিশ্বাস সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু নড়াইল 2 আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক, একটা বড় মাপের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোটারদের জামায়াত ইসলাম কিভাবে আকৃষ্ট করবে? ভোট ব্যাংক আওয়ামী লীগের একটা বড় অঙ্কের আছে, এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, এর পূর্বের ইতিহাস তাই বলে। তা ভোট ব্যাংকের আসলে আকৃষ্ট করার মতো স্পেশালি কোনো আমাদের নাই, এরকম কোনো কর্মসূচি নাই। কিন্তু তারা প্রত্যেক ভোটার কিন্তু এখন সচেতন, সোশ্যাল মিডিয়া সব কিছু আপডেট ইনফরমেশন সবার কাছে সবার থাকার কারণে ভোটাররাই খেয়াল করছে যে কে কখন কতটুকু আমাদের কল্যাণে ভবিষ্যতে কাজ করতে পারে, কে এমপি হলে ভবিষ্যতে আমাদের জন্য আমরা নিরাপদভাবে আমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা বা আমার বসবাস পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে থাকতে পারবো, এই জিনিসগুলো তারা নিজেরাই চিন্তা করছে। আকৃষ্ট করার মতো এমন কোনো কর্মসূচি নাই। আমার বিশ্বাস যে তারা উভয়কেই দেখে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, এবং সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যম যে সময় তারা সুযোগ পাবে, আমার বিশ্বাস সেটা অবশ্যই আমি ব্যক্তি আতাউর রহমান বাচ্চু বা আমার প্রতীক সেটার ক্ষেত্রে ভালো একটা ফলাফল সেখান থেকে ক্যারি করতে পারবে। একটি কথা প্রচলিত আছে যে জামায়াত ইসলামের অনেকেই গত 15-17 বছরে আওয়ামী লীগের সাথে মিশেছিল। এই 5 আগস্টের পর, সরকার পতনের পর, তাহলে কি ওই আওয়ামী লীগের সাথে জামায়াতের যে সখ্যতাটা সেটা কি রয়ে গেছে? এই কথাটা কতটা সত্য? না, এই কথাটা আসলে খুব বেশি সত্য তা আমি খুঁজে পাই না। এটা ক্যাম্পাস রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে হয়তো এগুলো কিছু কোনো জায়গায় হতে পারে, তাদের জীবন রক্ষার্থে সেরকম কোনো জায়গায় করতে পারে, কিন্তু আমরা যদি জেলা পর্যায়ে চিন্তা করি বা ন্যাশনাল ওয়াইজ, এরকম কোনো একজন জামাতের লোক আওয়ামী লীগ সেজে সে অন্যটা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলছে, এরকম ঘটনা অন্তত আমার জেলায় তো আমি কখনো খেয়াল করি নাই, বা অন্যান্য জায়গায় এটা জেলা পর্যায়ে হওয়ার কথা না। এটা ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন, হয়তো ক্যাম্পাস ট্যাম্পাসে কোথাও কোনো কিছু থাকতে পারে। জামায়াত ইসলাম থেকে আপনাকে মনোনীত করেছে, এখনো বিএনপি থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, যদিও বেশ কিছু আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে তারা জোটের প্রার্থী দিবে, ডক্টর ফরহাদুজ্জামান ফরহাদ, যিনি এনপিপির চেয়ারম্যান। আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কতটা শক্তিশালী মনে করছেন? কে প্রার্থী হবে এখনও তো জানি না। যেই প্রার্থী হবে, বিএনপি তো একটা বড় দল দেশের প্রেক্ষাপটে, সেখানে নড়াইল 2 আসনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। তা আমার যেটা মনে হয়েছে যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং মানুষ বিগত সময়ের কর্মকাণ্ড দেখেই যদি বিচার বিশ্লেষণ করে ভোট দেয়, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু সেটা নিশ্চয়ই আমার এই পর্যন্ত বিশ্বাস, যেটা সুন্দর উৎসবমুখর পরিবেশ, সবাই যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ সকল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই
আমি বের হয়ে আসবো, আমার প্রতীক দাঁড়িপাল্লা জয়ী হবে ইনশাল্লাহ। যদি বিএনপি থেকে জোট প্রার্থীকে মনোনীত করে, সেখানে দেখা যাচ্ছে যে এবার নির্বাচন কমিশন থেকে যে আইন করা হয়েছে, জোটের প্রতীক মানে বিএনপির ধানের শীষ প্রতীক সেখানে থাকবে না, হয়তোবা ওনার দলের প্রতীক কি সেখানে তিনি নির্বাচন করবেন। সেখানে যদি নড়াইল 2 আসনে ধানের শীষ প্রতীক না থাকে, সেখানে নৌকা প্রতীকও থাকছে না, আপনি কি মনে করেন যে বিএনপি থেকে যদি মনোনয়ন কেউ না পায়, বিএনপির কিছু সংখ্যক মানুষ মনক্ষুণ্ণ হয়ে আপনার উপর আপনাকে ভোট দিবে? হ্যাঁ, এটা হতে পারে মেবি। এটা নিয়ে আমি যে খুব বেশি এরকম চিন্তা করে আসি যে এটা হবে বা এটা হলে আমি খুব উপকৃত হবে, বিষয়টা এমন নয়। কিন্তু এটা তো মানুষের এক একটা প্রতীক বা দল বা ব্যক্তির প্রতি আলাদা মহব্বত থাকে, ভালোবাসা থাকে। কিন্তু সেখানে আপনি কি বিএনপির ভোটারদের আকৃষ্ট করার জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা যদি ধানের শীষ প্রতীক না থাকে? আকৃষ্ট করার উদ্যোগটাকে আমি তো ভোটার হিসাবে উদ্যোগ নিচ্ছি না, অ্যাজ এ পিপল, নড়াইলের একজন নাগরিক হিসাবে। তার জন্য আমি কি করতে পারবো? নির্বাচনে তো দল প্রতীক একটা বড় ভূমিকা। এটা তো বটেই, এটা তো বটেই আছে, এবং নির্বাচনী এক একটা কলা কৌশল এক একজনের আছে। এটা তো একটা যুদ্ধ। এই যুদ্ধে যে কলা কৌশল যে যত ভালো অবলম্বন করতে পারবে সেটা সে সামনে জয়ী হবে, সেটাই আমাদের অতীত ইতিহাস বলে। তা এখন যদি সেরকম কোনো প্রার্থী না আসে যে তার প্রতীক না থাকে বিএনপির, বা বিএনপির কোনো প্রার্থী না থাকে, অবশ্যই একটা শ্রেণী বিএনপির যারা আছে তারাও আমাকে খুব ভালোবাসে। ইভেন বিএনপির সব লেভেলের সাথে আমার খুব ভালো গুড রিলেশান। একসাথে জেল খেটেছি, একসাথে পালিয়ে থেকেছি দিনের পর দিন। এরকম অনেক ভালো ভালো আমার শুভাকাঙ্ক্ষী লোকও তাদের মধ্যে আছে। তারা হয়তোবা এরকম ভূমিকা নিতেও পারে, সেটা ভিন্ন ব্যাপার। এখনও আমি ওটা চিন্তা করি নাই, যেহেতু ওটা এখনও সামনে আসি নাই। সামনে কি হবে সেটা ফিউচার বলে দেবে আর কি। আপনি একটু আগেই বলছিলেন যে আপনি হাট বাজার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, কিন্তু আপনি সহ বিভিন্ন আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো উন্নয়নমূলক কাজে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আসলে উন্নয়ন তো করে গভর্নমেন্ট, আর গভর্নমেন্টের নির্বাচিত জনপ্রতিনিধি থাকে, স্থানীয় সরকারে যারা থাকে তাদের সাথে একটা কম্বাইন্ড প্রচেষ্টার মাধ্যমে এটা হয়। তো এখন তো গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা আপনারা দেখছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একসাথেও তো আপনারা কাজ করে এখনো কিছু দৃশ্যমান কাজ করতে পারতেন, বা আপনারা পরামর্শ দিতে পারতেন, সুপারিশ করতে পারতেন, কোনো সমস্যা নিয়ে আপনারা তাদের প্রেসারও ক্রিয়েট করতে পারতেন যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার। এখন যদি আপনারা এই উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত না হন, তাহলে ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার পর কেন ভরসা করবে? না, এটা আপনার কথা ঠিক আছে। আমি এই কাজগুলো করে যাচ্ছি, অব্যাহত আছে। যেমন আমাদের নড়াইলের 2টা বড় পৌরসভা আছে, যেমন নড়াইল সদরের পৌরসভা, লোহাগাড়া পৌরসভা আমার নির্বাচনী আসনে। এখানে জলাবদ্ধতা একটা বড় সমস্যা, আর এবছর বর্ষণ বেশি হওয়ার কারণে জলাবদ্ধতার পরিমাণটা অনেক বেশি ছিল। রাস্তার অবস্থা আরো খারাপ। ওই জলাবদ্ধতার কারণেই রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে যায়, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে রাস্তাগুলো নষ্ট হয়। তো সেগুলো নিয়ে আমরা 2টা পৌরসভা অনেক ওয়ার্ক করছি, এবং দৃশ্যমান এটা জনগণ সবাই দেখছে। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসকের সাথে। নির্বাচিত প্রতিনিধি তো নাই, যারা আছেন প্রশাসক হিসেবে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে একসাথে থেকে আমরা ড্রেনেজ নালা কেটে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। রাস্তায় কোথায় কি করা লাগে সেগুলো তাৎক্ষণিক সেখানে আমরা সমাধানের জন্য যতটুকু পারা যায় সেটা সবাই মিলে একসাথে যৌথভাবে করছি। এগুলো করি নাই এমন না। 2 সরকারের বিভিন্ন অনুদান যেগুলো আসে, উন্নয়ন ফান্ড, বিভিন্ন ফান্ড যেগুলো আসছে বিগত 1 বছরে, সেগুলো আমরা জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসন যারা আছে সবার সাথে যোগাযোগ করে কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন স্কুল বিল্ডিং প্রয়োজন, কোথায় নদী ভাঙ্গন, আমরা নদী ভাঙ্গন এলাকাগুলো আমি সব দেখেছি। দেখার পরে বিভিন্ন জায়গায় যেটা দেখার পরে সেই নদী ভাঙ্গন এলাকার ব্যাপারে আমরা এসে আবার যে সময় যোগাযোগ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, করার পরে ওনারা সরাসরি পরিদর্শনে গেছেন, যে এসে দেখে সেগুলো কাজ শুরু করছে। করি নাই বিষয়টা এমন না হয়তো, কিন্তু ওই কাজগুলো এখন তো গভর্নমেন্ট করছে, এখন আমাদের নামে হয়তো বা ওই ঝুলিতে আসতেছে না। নড়াইল সদরের 4 লেনের যে কাজ, সেটাও কিন্তু বন্ধ হয়ে আছে। এ বিষয়ে কি কোনো উদ্যোগ নিয়েছেন? না, নড়াইল সদর বলতে এই বিষয়ে কোনো কথা হয়েছে? নড়াইল সদরের 4 লেনের কাজটা তো চলমান আছে, যেটা আমাদের শহরের পর দিয়ে যে ওইটা একবারে তুলারামপুর নামক একটা জায়গা আছে, এ পর্যন্ত যাচ্ছে, এটা চলমান আছে, কিন্তু সম্ভবত বন্ধ আছে কাজ। বর্তমান হয়তো সাময়িক এই মুহূর্তে বন্ধ আছে। একটা জায়গায় সমস্যা হয়েছে যে একটা বিল্ডিং, এটা কি সরকারি মালিকানা নাকি এটা অ্যাকোয়ার করতে হবে, এটা নিয়ে রূপগঞ্জ শহরের পরেই, নড়াইল শহরের পরে দেখলাম যে সেটাকে তারা এখনও ছাড়ি নাই, বিল্ডিংটা এখনও আছে ওই জায়গায়, আপাতত কাজটা স্টপ আছে। তো এটা নিয়ে তারা কোর্টে আসছে। এখন যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার, সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই। আমরা ডিসি অফিসে বারবার, আমি নিজে, আমার প্রতিনিধি দল যে আমরা কথা বলছি,
এটার ব্যাপারে দ্রুত বাস্তবায়নের জন্য তারপরে আমাদের জেলার যে উন্নয়ন মিটিং হয় সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো চলমান প্রক্রিয়া, তো আশা করতেছি এটা দ্রুতই হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। সরকার যায়, সরকার আসে, মেয়র যায়, মেয়র আসে, কিন্তু লোহাগড়া পৌরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। লোহাগড়া বাজারের যে সড়কটা আপনি দেখে থাকবেন, পাইলট স্কুলের আশপাশের যে সড়কটা, এত ভয়াবহ এবং বাজে অবস্থা, এবং বিশেষ করে বর্ষার সময়ে তো মানে হাঁটু সমান কাদা থাকে। তো আপনি যদি নির্বাচিত হন, আপনি আসলে এই লোহাগড়া পৌরসভা বা লোহাগড়া বাজারের যে সড়ক, দেখা যায় যে এটা মেয়রেরই কাজ, কিন্তু ডিও লেটারের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যই কিন্তু বিলটা পাশ করে আনেন। আপনি কি আসলে কোনো ভূমিকা পালন করবেন? ইনশাল্লাহ এটা আমি অবশ্যই করব। আর দুই হলো, এবার এই বিষয়গুলো বরাদ্দ তো সবসময় থাকে, কিন্তু মূল সমস্যা হলো দুর্নীতি হলো মূল সমস্যা, এবং দুর্নীতির কারণে এই সমস্যাগুলোর সমাধান আমাদের যুগের পর যুগ এগুলো হচ্ছে না। আর বিশেষ করে লোহাগড়া পৌরসভাটা সম্পূর্ণ অপরিকল্পিত। এটা মানে এর যাত্রাটাই শুরু হয়েছে একটা মানে অপরিকল্পিত অবস্থায়, যে কারণে এখানে সরু রোড, যেখানে একটা গাড়ি ঠিকমতো ওখানে যেতে পারে না, মানুষ চলাচলের ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের বিন্দুমাত্র ব্যবস্থা নাই। আসলে সুন্দর পরিকল্পনা না থাকার কারণে আমার নির্বাচনী আসনে দুইটা বড় বড় পৌরসভা লোহাগড়া এবং নড়াইল সদর, দুইটার পাশেই কিন্তু বড় নদী এবং পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা এখানে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এটা হয়েছে। ড্রেনের নামে বরাদ্দ হয়, সেটা বাজেট হয়, সেটা অনুমোদন হয়, বাট সে ড্রেনের ব্যবস্থা হয় না। এগুলো সব দুর্নীতির মধ্যে দিয়ে এর নির্মম পরিণতি ঘটে একসময়, যে কারণে এটা যেহেতু আগে থেকে অপরিকল্পিত, বাট এখন থেকে তো আসলে জনগণের জন্য তো একটা নতুন করে পরিকল্পনা গ্রহণ করা উচিত। সেটা আমরা জনগণকে আমরা করছি, সেটা আশ্বস্ত করছি যে আমার যদি সুযোগ হয় ইনশাল্লাহ কোনোদিন, তাহলে অবশ্যই পরিকল্পিত একটি নগরী এখানে আমরা গড়ে তুলব। সেটা আমরা জনগণকে আশ্বাস দিছি। জনগণ ওটা বিশ্বাস করে যে না, আমাদের বিগত কর্মকাণ্ড যা দেখেছে তারা বিশ্বাস করে যে না, এদের দ্বারা কিছু করা সম্ভব। নড়াইলে একটা বড় সমস্যা মাদক। এখন একটা সময় দেখা গিয়েছিল প্রায় ঘরে ঘরে ইয়াবা পৌঁছে গেছে। এই মাদক নিয়ন্ত্রণে আপনার ভূমিকা কি থাকবে? আসলে সমস্যা তো, মাদকের একটা রুট হলো নড়াইল, সীমান্তের পার্শ্ববর্তী একটা জেলা হওয়ার কারণে এটা ওই পথ দিয়েই এসে একটা রুটকে ব্যবহার করে মাদকটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। আর মাদকের মূল সমস্যাটা যেটা, আমরা যদি সত্যিকার অর্থে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আমি দেখছি জেলখানায় একসাথে দীর্ঘদিন তাদের সাথেও থাকার সুযোগ হয়েছে। তো একজন ছোট ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়ে জেলখানায় যায়, সে 3 মাস বা 2 মাস জেল খেটে বড় একজন ব্যবসায়ী বের হয়ে আসে, কারণ জেলখানায় তার সাথে আরও বড় বড় ব্যবসায়ীদের নেটওয়ার্ক তৈরি হয়, যে কারণে তখন দেখা যায় যে সে এসে আরও বড় ব্যবসায়ী হয়। তা মাদকের এই জায়গাটা যদি আমাদেরকে সিরিয়াসলি নিতে হয়, বন্ধ করতে হয়, তাহলে আমি যেটা মনে করেছি এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, বাট এদেরকে কাউন্সেলিংটা সবচেয়ে বড় প্রয়োজন। দ্বিতীয়ত, মাদক সে একজন ব্যবসায়ী কোথায় বিক্রি করবে যদি মাদক সেবী না থাকে? তো মাদক সেবী এটাকে যদি সত্যিকার অর্থে 0 পয়েন্ট টলারেন্সে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের হতাশাগ্রস্ত অবস্থা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং তাদের কাউন্সেলিংয়ের মধ্যে রাখতে হবে ফুল টাইম। এই কাজগুলো এখন আমরা করে থাকি। আমরা আমাদের বিগত 17 বছরের জুলুম নির্যাতনের মধ্যেও বেকারদেরকে আমরা মাঝে মাঝে এক জায়গায় করে তাদেরকে এই মাদকের অপকারিতা কী, ক্ষতিকর দিকগুলো কী, এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলছি। আমাদের এই চেষ্টা তৎপরতার মাধ্যমে অনেকেই ওই ভয়াল অন্ধকার পথ থেকে ফিরে এসেছে। তো আমরা বিশ্বাস করি আইন প্রয়োগ পাশাপাশি যদি কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, আর 2 সীমান্তে যদি আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাহলে নড়াইল মাদক থেকে মুক্ত করা কোনো কঠিন কাজ বলে আমি মনে করি না। নড়াইলের আইন শৃঙ্খলা বাহিনীর তো ব্যাপক ভূমিকা পালন করা উচিত এই বিষয়ে। হ্যাঁ, তারা করে, বাট ওই দেখা যাচ্ছে যে ধরে নিয়ে জেলখানায় দেয়। আর আপনাকে আমি যেটা বললাম যে জেলখানায় যাওয়ার পরে যদি সত্যিকার অর্থে তার নিজের ভিতরে কোনো চেঞ্জ না আসে, তো ও ওখান থেকে ছোট ব্যবসায়ী হয়ে ঢুকবে, বড় ব্যবসায়ী বের হবে, কারণ ওখানে বড় বড় ব্যবসায়ীদের সাথে মাদকের তাদের সাথে ওদের কন্ট্যাক্ট হয়, নাম্বার দিয়ে দেয়, আদান প্রদান করে, পরবর্তীতে তারা বেরিয়ে এসে আবার একটা তাদের সাথে লিঙ্ক করে বড় ব্যবসা শুরু করে দেয়। নড়াইলের কিন্তু আরও একটি বড় সমস্যা, যেটা সদর হাসপাতাল। সেখানে চিকিৎসক সংকট, নার্স সংকট, কর্মকর্তা কর্মচারী সংকট, যন্ত্রপাতির সংকট আছে। সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তিনি কিন্তু এটাকে বেশ গুরুত্ব দিয়ে কাজ করতে যেও বেশ সমালোচিত হয়েছিলেন, এবং বিশেষ করে সদর হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি নড়াইল 2 আসনের সংসদ সদস্যই থাকেন। তো আপনি যদি নির্বাচিত হন বা নির্বাচিত না হলে, আপনি যেহেতু সচেতন নাগরিক এবং ওই এলাকারই বাসিন্দা, এখন এই সদর হাসপাতালের সমস্যা ঘোচাতে বর্তমান সরকারের সাথে আপনারা কোনো কথা বলেছেন কিনা, বা ভবিষ্যতে কি পরিকল্পনা গ্রহণ করবেন? যেটা বর্তমান সরকারের সাথে আমাদের যারা আছেন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্য ডিজি সহ, তারপরে সিভিল সার্জন লোকালি, ডিসি মহোদয়, সবার সাথে এগুলো নিয়ে আমরা কথা বলছি। এবং আগের তুলনায় মানে প্রথম দিকে 1-1.5 বছর আগে যে অবস্থায় ছিল সেটা এখন অনেকটা আসছে মোটামুটি, কিন্তু এটা বলা চলে না যে খুব বেশি উন্নতি হয়েছে কোনো কিছু। আর 2 হলো, আপনি যে বললেন যে আমার পরিকল্পনাটা কি, আসলে ডাক্তার সংকটের বড় একটা সমস্যা হলো এখানে যে মেডিকেল কলেজ না থাকলে সেই এলাকায় বা সেই জেলায় ডাক্তারদের উপস্থিতি, সরব উপস্থিতি থাকে না। তা আমাদের পার্শ্ববর্তী সব জেলায় মেডিকেল কলেজ আছে, বাট নড়াইলে কোনো মেডিকেল কলেজ নাই। তো এটা যদি আমাদের সত্যিকার অর্থেই করতে হয়, সমস্যা দূর করতে হয়, তাহলে একটা মেডিকেল কলেজ আগে নিতে হবে। সেখানে কয়েকজন কিছু প্রফেসর থাকবে, অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে, যে কারণে দেখা যায় যে তখন স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য খাতটার মান ধীরে ধীরে সেখানে বৃদ্ধি পাবে। আর ডাক্তার সংকটটাও কি তখন আমাদের হসপিটালগুলোই কমে যাবে। এটা আমাদের ডাক্তার সংকটের বিষয়টা এখানে আর একটা মূল সমস্যা। আমি প্রায়ই যাই, প্রতিনিয়তই যাই, সপ্তাহে একবার আমি দেখতে যাই, তারপরে যে সমস্যাগুলো আমার চোখে পড়ে এগুলো কর্তৃপক্ষকে আমি বলি। এখানে 250 বেড যে শয্যা হসপিটালটা, এটা অনেক আগেই বিল্ডিং রেডি হয়ে আছে, বাট জনবল সহ অন্যান্য যাবতীয় অ্যারেঞ্জমেন্টের কারণে এখনও সেটা চালু করা কি সম্ভব হয়নি। আমি যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমার ফার্স্ট প্রায়োরিটি এটা আছে যে এটাকে দ্রুত কিভাবে সেটাকে আমরা 250 শয্যা হাসপাতালটাকে চালু করতে বলি, পর্যাপ্ত জনবল দিয়ে এখানে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। নড়াইল একটা জেলা শহর, বাট সেখানে কিন্তু কোনো আমাদের নাই, হার্টের কোনো চিকিৎসার ব্যবস্থা সেখানে নাই। একটা রোগী যদি হার্টের সামান্য সমস্যায় পড়ে, দেখা যায় তাকে হয় খুলনায় যেতে হয়, না হলে ঢাকায় আস্তে আস্তে পথে অনেকেই কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো এটার ব্যাপারেও আমাদের একটা পয়েন্ট আছে। আর বিগত সময়ে সংসদ সদস্য যার কথা বললেন, তিনি চেষ্টা করেছেন, সমালোচিত হয়েছেন। আসলে ডাক্তারদের সাথে আমাদের ডিলিংসটা যেমন হওয়া দরকার, হয়তো বা আমার কাছে মনে হয়েছে সংসদ সদস্য সেটা ঘাটতি ছিল। কারণ এটা দেখা যাচ্ছে একজন ডাক্তারকে ধমকাইয়া ওইটাকে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, তা সেটা চিকিৎসা সেবার মান কোনোদিন উন্নতি হবে না। বরং ডাক্তারদের সাথে ডিলিংসের ব্যাপারটা আলাদা সিস্টেম আছে। আমি বিশ্বাস করি, আমার সাথে যত ডাক্তারের পরিচিতি আছে ছাত্রজীবন থেকে, এমনও ডাক্তার আছে যে একসময় লেখাপড়া নিজে করবে না ভাবতো ছাত্রজীবনে, তার আমার পাশে সংস্পর্শে থেকে তাকে আমি রেখে, আল্লাহর মেহেরবানি সে তো লেখাপড়া করছে, ইন্টার পাসও করছে, 200 ডাক্তারও হয়েছে, এখন বড় ডাক্তারও সে আছে। এটা ছাত্রজীবনে আমার এই ওয়ার্কগুলো করার কারণে তারাও আছে বিভিন্ন জায়গায়, তারা প্রস্তুত যে ভাই আমরা একটা সুন্দর পরিবেশ পাইলে কি করব, আমরা নড়াইলে আসতে চাই, আমরা আমার নিজ জেলায় এই সেবা প্রদান করতে চাই। তা আমার বিশ্বাস যে আমাকে যদি আল্লাহ নির্বাচিত করেন, তো এই স্বাস্থ্যসেবার যে অবস্থাটা এখানে দুরবস্থা, এটা আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো। আর মূল সমস্যা আর একটা তো দুর্নীতি তো আছেই। এই দুর্নীতিটাকে যদি জিরো টলারেন্সে নিয়ে আসা যায়, তাহলে ইনশাল্লাহ নড়াইল সদর হাসপাতালটা একটা আধুনিক হাসপাতাল হিসেবেই সবার সামনে পরিগণিত হবে। নড়াইলের আরও একটি বড় সমস্যা মধুমতি নদী ভাঙন। আপনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, নিশ্চয়ই এই মধুমতি নদী কেন্দ্রিক যে গ্রামগুলো, সেই গ্রামবাসীর দুর্দশাও দেখছেন। জি জি, তারা কি বলছে আসলে এই বিষয়ে? আসলে বিষয়টা আমার বিশেষ করে লোহাগাড়া উপজেলা, যেটা এখানে আমার শালনগর ইউনিয়ন, তারপরে জয়পুর ইউনিয়ন, লোহাগাড়া ইউনিয়ন, মল্লিকপুর, তারপরে ইতনা, কোটাকোল, এই ইউনিয়নগুলো ব্যাপক ক্ষতির মুখোমুখি এবং তাদের বাড়িঘর সব বিলীন হয়ে গেছে নদী ভাঙনের কবলে। এখানে মূল সমস্যা কয়েকটা আমি খেয়াল করছি। আসলে আমি এই মুহূর্তে পরিদর্শনে গিয়েছিলাম, আমি অনেকবার গিয়েছি এই কারণে যে হয়তো আমি খুব বেশি এখন কিছু করতে পারবো না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স যেটা হবে, সেটা দিয়ে আল্লাহ আমাকে ভবিষ্যতে সুযোগ দিলে অনেক কিছু করা যাবে। যেমন এখানের বাজেট হয়েছে, বড় বড় বরাদ্দ হয়েছে, বাট বরাদ্দের কাজটুকু আমাকে স্থানীয় জনগণ যা দেখিয়েছে, কিছু কিছু এলাকায় কাজও হয়েছে, কিছু কিছু এলাকায় কাজ হয়েছে, কিন্তু কতটুকু কাজ হয়েছে, যতটুকু আমাকে দেখাইছে আমি দেখছি, তারাও বলছে যে এটা যদি আমাদের 50 ভাগের 20 ভাগের 1 ভাগ কাজ হতো, তাহলে এর থেকে আরও বেশি ভালো হতো। কিন্তু বরাদ্দগুলো দেখা গেছে যে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির শিকার হয়ে এই জনগণের পাওনাটা, এটা জনগণ কিন্তু যথাযথভাবে পায় নাই, যে কারণে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি, যে মানের হওয়ার কথা ছিল সেটুকু হয়নি। এটা একটা বড় প্রবলেম। 2 হলো বাঁধ হচ্ছে, বালি ফেলানো হচ্ছে বা এই বস্তা ফেলানো হচ্ছে, সবই করা হচ্ছে, কিন্তু নদী থেকে বালু উত্তোলন, এটা একটা মৌলিক সমস্যা। নদী থেকে যখন বালু উত্তোলন করা হচ্ছে, তখন নদীর ওই যে উত্তোলিত বালির ওই জায়গাটাই তখন গভীর হয়ে যাচ্ছে। তখন এমনও আমি জায়গা দেখছি যে বস্তা ফেলে যে সময় ভাঙন রোধ করার চেষ্টা করা হয়েছে, ওই বস্তা সহ একসাথে নদীর মধ্যে যে ভেঙে পড়ছে। কারণ কি, ওর পাশ দিয়েই বালু উত্তোলন করছে, নিচেই গভীর হয়ে গেছে, তখন ওটা ভেঙে যে একসাথে ওখানে যে পড়ছে। তো এটা একটা মৌলিক সমস্যা আমাদের এই নদী খেকো যারা বলে, এই নদী খেকোদেরকে যদি থামানো যায়, বালু উত্তোলন যদি আসলে বন্ধ করা যায় এবং
যা বরাদ্দ হবে সেটার প্রপার ইউটিলাইজ করা যায়, তাহলে এই নদী ভাঙন রোধ করা খুব দ্রুতই সম্ভব হবে। আমার কাছে এটা মনে হয়েছে। সরকারের বরাদ্দ যে অপর্যাপ্ত ছিল তা না, পর্যাপ্তই ছিল, সেটা দিয়ে হলে অনেক কিছুই করা যেত, কিন্তু সেটা হয়নি। আমি তাদের সাথে কথা বলে আমি বলছি যে এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি এই নদী ভাঙন কবলিত এলাকাগুলোকে অবশ্যই ভাঙন রোধে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। এটা আমার নির্বাচনী ইস্তেহারও এগুলো থাকবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন আপনি যদি নির্বাচিত হন আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন বা সিন্ডিকেট মুক্ত নড়াইল গঠন করতে পারবেন? অবশ্যই ইনশাল্লাহ এটা আমি করতে পারবো, কারণ এটা সিন্ডিকেট বা দালাল চক্রের কারণেই যাবতীয় সমস্যাগুলো অ্যারেঞ্জ হয়। তো এইটা যদি ভেঙে চুরমার করতে পারি তাহলে নিশ্চিত এটা সমাধান করা খুব বেশি কঠিন কাজ হবে না। নড়াইলের চিত্রা নদী, নবগঙ্গা নদী, গন্ডবের ভেতর যে তুষখালীর খাল, যেটাকে তুষখালীর দোয়া বলা হয়, এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? আমি অলরেডি এই সব জায়গায় মানে সরজমিনে পরিদর্শন করছি, এবং আমি একজন আমাদের ইউএসএ থাকে একজন ইঞ্জিনিয়ার আছে, পরিবেশবিদ আছে, তাকে দিয়ে ইতিমধ্যে আমি বলছি যে আপনি একটা প্রজেক্ট প্রোফাইল রেডি করে আমাকে একটু দেন, এখানের উদ্দেশ্যে কি করা যায়। তার বাড়িও আমাদের নড়াইলে, তো তারাও এগুলো নিয়ে একটা টিম কাজ করছে। আশা করি যে আল্লাহ সুযোগ দিলে এখানে একটা পর্যটন এলাকা সহ বসবাসের সুন্দর একটা উপযোগী নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা যাবে এখানে। বিগত সময় আমরা কিন্তু চিত্রা নদী কেন্দ্রিক বেশ নকশা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি, কিন্তু সেটার বাস্তবায়ন আসলে আমরা দেখিনি। এটা আমিও আপনার মতো নকশা পর্যন্তই আমি দেখছি, কিন্তু সেটা আলোর মুখ কখনো দেখি নাই বলে ওটা আসলে আমিও বলতে পারবো না বিস্তারিত। তা চিত্রা নদী কেন্দ্রিক নদীকে রক্ষা করা সহ নদীর পাশ দিয়ে সুন্দর শোভাবর্ধন করা, এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা করা যেতে পারে, এটা করলে কোনো সমস্যা নেই। এবং দুই চিত্রা তো একটা স্বচ্ছ পানির নদী, যেখানে এখনও কোনো কি নাই, উজান ভাটির স্রোত নাই, ঘোলা পানি নাই, সুন্দর দেখার মতো পানি, গোসল করার মতো পানি। সেই নদীটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং এই প্রজেক্টগুলো যদি, যেগুলো আমরা ইতিমধ্যে কানে কানে আসছে আমাদের শুনছি, সেগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে এটা পরিবেশের জন্য কল্যাণকর হবে, চিত্রাটা বেঁচে থাকবে, নড়াইলের মানুষের বিনোদনের একটা জায়গা তৈরি হবে। নবগঙ্গা নদী নিয়ে একটি কথা বলতে চাই। কচুরিপানাতে ভরা নবগঙ্গা নদী, একেবারে নৌকাও, ছোটোখাটো নৌকাও কিন্তু সেখান থেকে চলাচল করতে পারে না। আমরা প্রায়শ খবরে দেখেছি যে বিভিন্ন এলাকার নদীগুলো কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিষ্কার করছে, এবং আমরা দেখেছি যে সকালে শুরু করলে বিকেল বা দুপুরের মধ্যে কিন্তু পরিষ্কার করা সম্ভব। 20-30 জন স্বেচ্ছাসেবী মাঠে নামলেই কিন্তু এটা সম্ভব। আপনি, আপনার দলের প্রচুর স্বেচ্ছাসেবী আছে, নির্বাচনের আগে আপনি চাইলে কিন্তু আপনি এই নবগঙ্গা নদীর কচুরিপানা পরিষ্কার করতে পারেন। এরকম কোন উদ্যোগ আপনি নির্বাচনের আগেই নেবেন কিনা? এইটা প্রয়োজন হলে তো অবশ্যই নিব, আমার তো হাজার হাজার ম্যান পাওয়ার আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। অবশ্যই প্রয়োজন, আপনি নিজেও এটা বোঝেন। অবশ্যই নিব। আর দুই হলো আসলে এখানে পানি প্রবাহ কম থাকার কারণে এই কচুরিপানাগুলো যেভাবে এটা সবসময় যায় আবার আসে, সেই আসা যাওয়াটা কম থাকার কারণে এটা আরো বেশি। কিন্তু এত পরিমাণ কচুরিপানা আপনি নিজেও যা আসার সময় খেয়াল করবেন, এখন তো আরো বেশি বেশি যাচ্ছেন। তো আমার মনে হয় জনগণ বেশি উপকৃত হবে যদি আপনি এই কাজটা নির্বাচনের আগেই করেন, এবং ভোটারদের আরো বেশি আকৃষ্ট করতে পারবেন। না না, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আরেকটা, আমি একটু নির্বাচনী প্রচারণা আবারও ফিরে আসতে চাই। এবার তরুণ ভোটার বেশি, তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা কেন তরুণ ভোটাররা আপনাকে ভোট দেবে? হ্যাঁ, তরুণ ভোটাররা ভোট দিবে, তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের যে উদ্যোগ, যে তরুণদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সম্পর্কে সে তাদের পালসটা সবাই বুঝতে পারে না। তা আমি যেহেতু এখনও নিজে বৃদ্ধ হয়নি, আমি এখনও আমার মধ্যে তারুণ্যের কি ছাপ চলমান, বা আমি সেই সময়টাকে, স্টেজটাকে পার করতেছি। তা আমার বিশ্বাস যে অন্যান্য যে দলের, বিভিন্ন দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা যাদের দেখা যাচ্ছে, আমার থেকে তরুণ আর কেউ সেখানে এই মুহূর্তে হয়তো বা আর আসবে না। তো এটা আমার একটা পজিটিভ দিক। আমি যেখানেই যাচ্ছি মানে তারুণ্যের চাওয়া পাওয়া, ডিমান্ড যেগুলো, সেগুলো শোনার চেষ্টা করছি। পাশাপাশি তারা বিশ্বাস করতেছে যে না, আমাদের এই ভাইকে দিয়েই হয়তো আমাদের এই চাওয়া পাওয়াটা, ডিমান্ডটাকে পূরণ করা সম্ভব হবে। এই কারণে আমি তাদের অনেক কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। বড় একটা মানে গ্রুপ অফ এরকম তরুণ শ্রেণী যারা আছেন তাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি, এবং তাদের খুব পজিটিভ সাড়া পেয়েছি। আশা করি তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করতে চায়, তারা ফার্স্ট প্রায়োরিটি আমাকেই দিবে।
যুক্তরাজ্যে নির্বাচনের সময় আমরা দেখে থাকি যে একই আসনের প্রার্থী হোক, সে রাষ্ট্রপতি প্রার্থী বা সংসদ সদস্য প্রার্থী, একই মঞ্চ থেকে তারা বড় বড় দুই দলের প্রার্থী এক বিতর্কে অংশ নেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন একই জায়গা থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি কি এরকম কোনো প্রচারণায় অংশ নেবেন আপনার বিপরীতে যে প্রার্থীরা থাকবেন? আমি এটা কামনা করি, কেউ যদি অ্যারেঞ্জ করতে পারে এটা আমার জন্য খুব ভালো হয়। আপনি কি প্রস্তাবনা দিবেন? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এটা করলেই খুব ভালো হয় এবং এটা জনগণ তখন বুঝতে পারে, কম্পেয়ার করতে পারে। কারণ জনগণ তো এখন সচেতন। এখন দেখি আমার বক্তব্য ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়া থেকে আরেকজনেরটা দুইটা নিয়ে এক জায়গায় কম্পেয়ার করে। সেক্ষেত্রে যদি একই মঞ্চ হয়, এটা তো খুব সুন্দর একটা আয়োজন। এটা আমি মনে করি যে গণতন্ত্র বা নির্বাচনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে। নির্বাচন আসলে একটা কাদা ছোড়াছড়ি হয়, এক প্রার্থীর সমর্থকরা আর এক প্রার্থীর সমর্থকদের নানান মন্তব্য, নেতিবাচক মন্তব্য করে থাকেন। নড়াইল 2 আসনে নির্বাচনী মাঠে এমন কিছু দেখা যাবে কি? এটা দেখা যাবে কিনা সেটা আপনাকে আমি গ্যারান্টি দিতে বলতে পারবো না, কিন্তু আমার পক্ষ থেকে এটা আমি আপনার দলের সমর্থকরা কি এরকম? এটা আমি পার্সোনালি আমি মোটেই পছন্দ করি না। আমার সমর্থকদের আমি এক্ষেত্রে সবসময় কি করি, থামায় রাখার চেষ্টা করি। বরঞ্চ আমি আরও বলি সব জায়গায়, ওপেন মাঠ ময়দানে বলি সবসময় যে অন্য কোনো প্রার্থী ভাই যদি আমার ব্যাপারে কোনো নেগেটিভ বলেন বা আমার দলের ব্যাপারে বলেন, নিশ্চয়ই উনি আমাকে ভালোবেসে বলছেন এবং উনি আমার প্রচারণার একটা দায়িত্ব নিচ্ছেন। কারণ উনি যে মার্কেটে, যে বাজারে বা যে জনসমাবেশে বলতেছেন কথা, আমি তো ওখানে নাই, সেখানে আমার নামটা উনি উচ্চারণ করতেছেন বা আমার দলের নাম উচ্চারণ করছেন, এটা এক ধরনের প্রচার। এটা আমি বলছি যে উনি যদি একবার বলেন, তাহলে আমার সব ম্যান পাওয়ারকে বলছি যে উনি কোনো নেগেটিভ কথা একবার বললে আমার সম্পর্কে বা দল সম্পর্কে, আপনারা 3 বার ওনার জন্য দোয়া করবেন। আমরা সেই নীতিতে অবলম্বন করেই সামনে যাচ্ছি। এখন নেক্সট টাইম আমি আমার জায়গা বলতে পারি, এটা আমি কখনো করব না। আর সামনে আমার যিনি আসবেন প্রতিযোগী বন্ধু, তিনি কি করবেন ওটা তো তেনার বিষয়। তারপর আপনি আহ্বান জানাবেন কিনা যে আসেন আমরা একসাথে কাজ করি, আমরা কাদা ছোড়াছুড়ি না করি? না, শিওর, এটা তো বটেই। কাদা ছোড়াছুড়ি এখন মানুষ জানতে চায় না, শুনতেও চায় না। মানুষ এখন বলতে চায় যে বাবা, গ্রামের মানুষের কথাটা এই যে বেটা, তোমাকে যে আমি এমপি বানাবো, তুমি আমারে কি দিবা? আমার নড়াইলের বাসায় বলে, তুমি আমারে কি দিবা? আমি কি নিরাপদে ঘরে ঘুমাতে পারবো? এই কথাটাই সে বলে। এখন কি আসলে সবাই নিরাপদে ঘুমাতে পারছে নড়াইলের মানুষ? না, এরকম যে না তা না। মানুষ তো আসলে টোটাল আমাদের সোশ্যাল কালচারটাই তো আসলে খানিকটা ভিন্ন আঙ্গিকে চলে। আমরা চুরি ডাকাতি বা সব কিছু থেকে এখন কি আমাদের জায়গাগুলো নিরাপদ করতে পারি নাই তো। এখনও মানুষ হানাহানি কাটাকাটিতে মরছে। গ্রাম ও সামাজিকতা দলাদলি, যেটা আমাদের ভাষায়, নড়াইলের ভাষায় বলে কাইজা। এই কাইজা ডাঙ্গা এগুলো কি প্রতিনিয়ত বিগত 1 বছরে প্রায় এখন 25 থেকে 27 জন নিহত হয়েছে শুধু এই ধরনের সামাজিক দ্বন্দ্বের কারণে। এবং এর প্রত্যেকটা পিছনেই আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু ইনফরমেশান রাখি, যে পলিটিক্যাল প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে আছে। তা আমার মানে নির্বাচনী একটা ওয়াদা, আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে অবশ্যই আমার নির্বাচনী আসন এলাকায় এরকম কোনো পলিটিক্যাল প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের মাধ্যমে এইভাবে সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি করে রেখে সেখানে একটা পর্যায়ে খুনাখুনি পর্যায়ে নিয়ে যাওয়ার মতো পরিবেশ রাখবো না আমি। যদি আমি এটাই প্রভাব বিস্তার না করি, তাহলে আর এটা হবে বলে আমি বিশ্বাস করি না। তা সেজন্য তখন নিরাপদ একটা নড়াইল করতে পারবো ইনশাল্লাহ। বিগত 15-16 বছরে জামায়াত ইসলামী নেতাকর্মীরা নানানভাবে নির্যাতনের শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। আগামীতে আপনি যদি নির্বাচিত হন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন বা কর্মী সমর্থক যারা আছেন, তারা কি ওই রকম নির্যাতন বা হয়রানির শিকার হবে কিনা? আসলে আমাদের দেশের পলিটিক্যাল কালচারটাই তো ভিন্ন। যে ক্ষমতায় আসে সে চিন্তা করে যে আর কাউকে আমি রাখবো না, সবাইকে কি করব, একবারে শেষ করে দেবো। তা আমরা অন্তত আমাদের সেন্ট্রালি জামাতের পলিসিটা বা রাজনৈতিক দর্শন আমাদের এটা নয়। বরং অবশ্যই বিরোধী মত পথ সব কিছুকে আমরা অনার করি, অন করি আমি। আর সেখানে আপনি নিজেই বলছেন যে আপনাদেরকে হয়রানি করছে। তো হয়রানি তো করে মানুষ, অপরাধ না করলেও একজনকে ফাঁদে ফেলানোর জন্য হয়রানি করে। তা আমরা এরকম কোনো নীতিতে বিশ্বাস করি না। যিনি ফৌজদারি অফেন্সে থাকবেন, আমি নিজেও একজন আইনের ছাত্র হওয়ার কারণে এটা আমার খুব ভালো জানা আছে যে ফৌজদারি অফেন্সে যদি কেউ থাকে, সে আইনের যথাযথ প্রক্রিয়ায় যাবে। কিন্তু কাউকে অযথা হয়রানি করা, এটা কখনোই রাজনীতির জন্য শুভকর বা কল্যাণকর নয়, এবং সেটা আমি কখনো এই নীতিতে বিশ্বাস করি না। বিগত 1 বছর নড়াইলবাসী এটা ভালো করেই খেয়াল করছে। আমার দ্বারা এরকম কোনো হয়রানিমূলক ঘটনাও এ পর্যন্ত ঘটি নাই। ভোটের দিন প্রায়শ দেখা যায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে শান্তি এবং শৃঙ্খলা রক্ষায় আপনি কি ব্যবস্থা নেবেন ভোটের দিন? এটার জন্য তো শান্তি শৃঙ্খলা রক্ষায় তো সবচেয়ে বড় ভূমিকা রাখবে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা রাখবেই। আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই? আমাদের তরফ থেকে তো বড় ব্যবস্থা হলো এটাই যে আমরা টোটালি যদি ওয়াদাবদ্ধ হই যে আমরা কোনো বিশৃঙ্খল
পরিবেশ তৈরির ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ভূমিকা রাখবো না। এটাই হলো আমাদের সবচেয়ে একটা বড় মানে এই ব্যবস্থাপনার মধ্যে একটা অংশ বলে আমার কাছে মনে হয়। আর আমি বিশ্বাস করি এরকম হওয়ার কথা না। আর যদি কেউ করতে আসে বা করতে চায়, সে তো অবশ্যই জনগণের বিপরীতে দাঁড়াবে। জনগণ তখন এটা কিভাবে ব্যবস্থা নেবে জনগণই ঠিক করবে। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে স্থানীয় জনগণের কাছে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন? আমি এটা এখনই বলছি যে আমি অন্তত বছরে 3 বার প্রত্যেকটা সেন্টার ভিত্তিক আমাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবো। সেন্টার ভিত্তিক সকল জনসমাবেশ করে সর্বসাধারণকে নিয়ে যে তুমি কি বলেছিলে বাবা আর তুমি কি করলে আমাদের জন্য, এ ব্যাপারে আমাকে দাঁড় করাবো আমি। এবং এটা আমার দ্বারা সম্ভব। আল্লাহ আমাকে সে পরিশ্রম করার সুযোগ দিয়েছে। 147টা সেন্টার আছে আমার। আমি এটা সেভাবেই তাদের মুখোমুখি যে আমি দাঁড়াতে পারবো। এটা আরও ডিসেন্ট্রালাইজ করে আমার 198টা ওয়ার্ডে যার প্ল্যান আছে, সেটাও যদি আমার দ্বারা সম্ভব হয়, আমি তাদের মুখোমুখি দাঁড়াবো। তারা আমাকে প্রশ্ন করবে যে আমার এটা করার কথা ছিল, হয়নি, এই বরাদ্দ কোথায় আছে, এই বরাদ্দ আসলে জনগণ জানতে পারবে। সব একবারে ওপেন টু অল। আপনি যদি নির্বাচিত হন প্রথম 100 দিনে কোন কাজগুলোকে বেশি গুরুত্ব দিবেন? আসলে প্রথম 100 দিন তো এটা একটা সীমিত সময়। আমার প্রথমেই একটা চিন্তা এটাই আছে যে আমি যদি নির্বাচিত হই, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা উন্নয়ন কমিটি, সেখানে সর্বসাধারণ, ইমাম, শিক্ষক, তারপরে সমাজপতি, বর্তমান সাবেক মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে নিয়ে আমার প্ল্যান আছে যে তাদেরকে নিয়ে আগে একটা সমন্বয় সভা করব সেখানে। এবং এই সেন্টার এরিয়ায় এখন আমার ফার্স্ট প্রায়োরিটি বেস ওয়ার্ক কোনটা আমার ডেভেলপমেন্টের জন্য কোনটা করতে হবে, সেটাকে আগে আমি প্রাধান্য দিব। এবং সেটা তালিকা আমি করে নিয়ে আসবো। এবং এই তালিকার মাধ্যমেই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তার মধ্যে থেকে সক আউট করবে যে জনগণ কোনটা আগে আগে চাই। তার ভিতরে প্রথম ফার্স্ট 100 দিনের জন্য আমার একটা প্ল্যান সাজানো হবে। আপনি যেহেতু কেন্দ্রীয় কমিটির মজলিসের শুরা সদস্য, একটু জাতীয় রাজনীতিতে আসতে চাই। আপনার মতে বর্তমানে জামায়াতের প্রধান দুর্বলতা কোথায়? জামাতের প্রধান দুর্বলতা তো এমন আমার দুর্বলতার দৃষ্টিতে খুব একটা বেশি আসে না। আর দুই, আমরা যেটা আছি যে আমরা আমাদের কাজ করতেছি প্রত্যেকটা জায়গায়। আর দুর্বলতম পয়েন্টগুলো এটা জনগণই আমাদেরকে ধরিয়ে দিবে যে কোনটা আমাদের দুর্বলতম দিক। আপাতত জনগণ জামাতকে নিয়ে এত অরিড না, তারা সেই দুর্বলতম দিকগুলো নিয়ে খুব বেশি আমাদেরকে যে বলছে বা করছে, ধরিয়ে দিচ্ছে, এরকম আমরা দেখি নাই খুব একটা। সম্প্রতি জামায়াত ইসলামী 5 দফা নিয়ে রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছে। আপনি কি নড়াইলের জনগণকে সেই 5 দফার দাবি কি সেটা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমরা সব জায়গায় আমাদের উপজেলা ভিত্তিক সমাবেশ হয়েছে, ইউনিয়ন ভিত্তিক সমাবেশ হয়েছে। আমাদের দাবিগুলো তাদের সামনে বলেছি, আমরা সাংবাদিকদের সামনে কথাগুলো বলেছি, সুশীল সমাজের সামনে আমরা এগুলো নিয়ে গোলটেবিল বৈঠক করেছি, সেমিনার করেছি। আমরা সর্বস্তরে এই 5টা দাবির কেন প্রয়োজন, গুরুত্ব কী, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সমমনা রাজনৈতিক দলের সাথে একটি জোট করার পরিকল্পনা করেছিল, কিন্তু এখন তারা বলছেন যে জোট করবেন না, কিন্তু আসন সমঝোতা করবেন। আসলে জোট আর আসন সমঝোতার তফাৎটা কোথায়? আসলে জোট তো এটা কখনোই করার ব্যাপারে আমাদের প্ল্যান ছিল বলে আমার জানা নাই। আমি সেন্ট্রাল মজলিসের শুরার একজন মেম্বার হিসাবে যতগুলো মিটিং হয়েছে, কখনো জোট করা হবে এরকম প্রসঙ্গে কোনো আলোচনা আসে নাই। বরঞ্চ একটা সমঝোতার ভিত্তিতে আগানোর চেষ্টা করা হচ্ছে, সেটাই। তা জোট আর মানে সমঝোতা, এটা নিশ্চয়ই আপনার নলেজে এটা থাকার কথা। 91-এ একবার ইলেকশন যে সময় হয়েছিল, তখন আমি 5ম শ্রেণীর ছাত্র। আমার খুব ভালো করে খেয়াল আছে যে তখন বিএনপি এবং জামাত এরকম একটা সমঝোতা এসেছিল যে জামাত যেখানে প্রার্থী দিয়েছিল, বিএনপি অনেক জায়গায় সেখানে প্রার্থী দেয়নি আলোচনার ভিত্তিতে। সেটা কোনো জোট ছিল না, দুইজনের দলেই ইলেকশন করছে যথাযথভাবে, সেটা হয়েছে। এখন যে ইসলামী বা সমমনা যে দলগুলোকে নিয়ে আমাদের একটা ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে, সমঝোতার জায়গা, সেটা এখনও সেভাবেই চলবে। এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তিনি একটি মন্তব্য করেছেন যে জামায়াত বাদে ইসলামী সব দলকে তিনি আহ্বান জানিয়েছেন যে জামাত ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদুদের ইসলাম পালন করে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? উনি শ্রদ্ধ অনেক বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের দিন, উনি একটা কথা বলেছেন। এখন কোন সূত্র থেকে উনি বলেছেন এটা জানি না, কিন্তু উনি যেটা বলেছেন, উনি যদি আরও বেশি খেয়াল করে দেখেন, তা ইনশাল্লাহ হয়তো বা ওনার এই বলার এক সময় এই যে শব্দ চয়ন উনি করেছেন, হয়তো এটা উনি বিপরীত করতে পারেন।
যে না জামাত ইসলামী ঠিক আছে, এমনও হতে পারে। তা আমরা ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমরা আসলে মওদুদির ইসলাম বলতে কোনো ইসলাম নাই। আমরা মওদুদিকে আমাদের জন্য কোনো আমাদের ফেকার ইমাম হিসাবে নিজেদেরকে পরিগণিত করি না। তিনি একজন ইসলামী স্কলার, তিনার যেটা ভালো লাগে আমরা সবার, আমাদের সিলেবাস আছে, সিলেবাসে মওদুদির বইও আছেন। সৈয়দ আবুল আলা মওদুদি উনি একজন স্কলার, ওনার বই আছে, অনেকের বই আছে। আমাদের কমিউনিজম সম্পর্কে আমাদেরকে লেখাপড়া করতে হয়, আমাদের সব বিষয় মতবাদ সম্পর্কে লেখাপড়া করতে হয় আমাদের সিলেবাসে। তা এখন সবার বই তো আমরা পড়ি, জাস্ট মওদুদিও সেরকম একজন ইসলামিক স্কলার, কিন্তু তিনি আমাদের কোনো ফিকার ইমাম না। কিন্তু এই জায়গাটা হয়তো উনি ওনার তথ্য গ্যাপের কারণে এরকম বলতে পারেন। আশা করি ইনশাল্লাহ উনি একসময় তথ্যের যে সময় ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এ ব্যাপারে উনি হয়তো পজিটিভও বলবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আপনারা নিশ্চয়ই আসন ভিত্তিক আপনাদের গবেষণা চলছে, কোন প্রার্থীর গ্রহণযোগ্যতা কেমন সেটাও হয়েছে। আপনাদের গবেষণা কি বলে আগামী নির্বাচনে জামাত কতটি আসন পেতে পারে? আগামী ইলেকশনে জামাত ইসলামী ইনশাল্লাহ একটা ভালো অবস্থানে যাবে, এবং আমরা এটা বিশ্বাস করি। আগামী ইলেকশনে জনগণ যদি জামাতের হাতে দেশের এই তার আমানতের বোঝা জামাতের কাঁধে দিবে বলেই আমরা মনে করতেছি। কতটা আসন দিবে জনগণ এটা এখনই বলছি না। সরকার গঠনের মতো আসন আমরা আশা করি। কতটা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী আমরা, এটা 100% আশাবাদী। জনগণের যে পালস, আপনি যে সময় মাঠে ময়দানে হাটে ঘাটে মাঠে যাবেন, সে পালস দেখেই বোঝা যাচ্ছে যে জনগণ একটা পরিবর্তন চায়। মানে কেন মনে হচ্ছে যে এই পরিবর্তনটা চায়? কারণ জনগণ বিভিন্ন আশায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে বেঁধেছিল, সব ঘরগুলো ভেঙে চুরমার করছে বারবার। তাদের একটাই বক্তব্য যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দেখেছি। যেমন খুব হায়ার এডুকেটেড কয়েকজন পার্সন আমার সাথে একদিন পার্সোনালি কথা বলার সময় ওনারা বলতেছিলেন যে আমরা তো পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছি অনেকে, তারা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, কিন্তু তোমাদেরকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দিই নাই, আমরা এবার তোমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে চাই। তোমরা কি করবে, উত্তীর্ণ হবে কি হবে না, সেটা তোমাদের ফিউচারই বলে দেবে। তো মানুষের অবস্থাটা এরকমই, মানে আপনি যা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বলেন বা হাই সোসাইটির বলেন, সবাই একই রকম চিন্তা করছে, তারা সেভাবেই আগাচ্ছে। এবং এদিকেই আমি এটা বলতে পারি যে সম্মানজনক সরকার গঠন করার মতো একটা জায়গায় জনগণ জামাত ইসলামীকে সাপোর্ট করবে। বাংলাদেশকে আগামীর কেমন রাষ্ট্র হিসেবে দেখতে চান? বাংলাদেশকে আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সকল সমস্যার মা হলো দুর্নীতি। এই দুর্নীতিকে যদি রোধ করা যায় তাহলে আপনার বেকার মুক্ত হবে। বেকার মুক্ত হলে মাদক নিয়ন্ত্রণ থাকবে, মাদকের এই ভয়াল সবল থেকে আমরা রক্ষা পেব। তারপরে আমাদের একটা উন্নত শিক্ষা, এডুকেশন কারিকুলাম যেটা, এটা দরকার, কারণ ভালো মানুষ তৈরি করতে হলে ভালো এডুকেশন কারিকুলাম দরকার। এবং যেটা আমরা ফরেন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় দেখছি, অনেক জায়গায় তারা নীতি নৈতিকতা সততা এ ব্যাপারে তারা জিরো টলারেন্সে আছে। তো তাদের শিক্ষা কারিকুলামগুলো সেভাবে তাদেরকে গড়ে তোলে। এবং আমরা যেহেতু আমাদের একটা দল, আমরাও আমাদের ছোটোবেলা থেকে আমাদের ছাত্র সংগঠন যারা করে বা আমরা যারা মূল সংগঠনে জামাত ইসলামীতে আমরা আছি, আমাদের সবার কিন্তু আমাদের একটা প্রশিক্ষণ হয় সততা নীতি নৈতিকতার এগুলোর উপরে। যে কারণেই দেখা যায় যে আল্লাহর মেহেরবানি যে আমরা এখনও সততা নীতি নৈতিকতার উপরে দাঁড়াতে পারছি। তো আমরা বিশ্বাস করি যদি আগামী দিন এই জনগণ আমাদের উপরে এই দায়িত্ব দেয়, তাহলে আমরা সেরকম একটা এডুকেশন কারিকুলাম এই জনগণের সামনে দিয়ে একটা ভালো সৎ নীতিবান চরিত্রবান আদর্শবান দুর্নীতিমুক্ত একটা মানুষ এখানে তৈরি করতে পারবো গোষ্ঠী, এবং তার মাধ্যমে দেশটাও বিশ্বের বুকে একটি সত্যিকার অর্থে উন্নত এবং একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। আমরা সেটাই বিশ্বাস করি। জনাব আতাউর রহমান বাচ্চু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সবাইকে আমি আজকে চ্যানেল 24-এর মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে আমি ধন্যবাদ জানাই, শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।